নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে শুনেছি মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কিন্তু আজকাল যা চলছে, অনলাইন স্ক্যামিং থেকে শুরু করে চাইল্ড মলেস্টেশন, সব কিছুর মূলে কিন্তু সেই একটা জিনিসই থাকছে, কারোর ওপর বিশ্বাস রাখা। তাহলে কি এই পৃথিবীতে কোনো মানুষকেই বিশ্বাস করা যাবে না? কিন্তু তাহলে যে সম্পূর্ণ একা হয়ে যেতে হয়। কিন্তু মানুষ তো সমাজবদ্ধ জীব। জীবনের প্রতিটা ধাপে সম্পূর্ণ একা থাকা আমাদের কারোর পক্ষে কি সম্ভব? জড়িয়ে তো যেতেই হয় কোনো না কোনো সম্পর্কে। তা প্রেমের না হোক, বন্ধুত্বরও না হোক, অ্যাকোয়েন্টেন্স কিন্তু লাগেই আমাদের। আর সেখানেই আবার চলে আসে বিশ্বাসের প্রশ্ন। কিভাবে বুঝবো কে বিশ্বাসের যোগ্য আর কে অযোগ্য? রক্তের সম্পর্কে আত্মীয়ের হাতে মলেস্টেড হয় ছোট্ট শিশু, আবার মধ্যরাতে নিজের রুটের অপোজিটে গিয়ে প্যাসেঞ্জারকে নিরাপদে বাড়ি পৌঁছে আসেন অচেনা ক্যাব ড্রাইভার। আচ্ছা, আপনারা কিভাবে সিদ্ধান্ত নেন বলুন তো, যে কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না? কমেন্টে লিখে জানান আমাকে। আর তার আগে শুনে নিন আমাদের আজকের গল্প। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প হারাধন। মাথায় বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বহুকাল তাহাতে তৈলস্পর্শ ঘটে নাই। কৃষ্ণবর্ণ কৃশদেহ, কোটরাগত চক্ষু। অত্যন্ত ছিন্ন মলিন বেশি এক প্রৌঢ় ব্যক্তি সিরাজগঞ্জ বাজারে রামলোচন সরকারের চাউলের আড়তে আসিয়া বলিল, বাবু মশাই, আজ সারাদিন আমি কিছু খেতে পাইনি। রামলোচন তহবিল মিলাইবার জন্য সম্মুখে রাশিকৃত টাকা পয়সা, সিকি, দুয়ানি প্রভৃতি লইয়া গনিয়া গনিয়া থাকে থাকে সাজাইতেছিল। ভিখারির প্রতি চোখের কোণে একবার দৃষ্টিমাত্র করিয়া একটা পয়সা তাহার দিকে ঠক করিয়া ফেলিয়া দিলেন। পয়সাটি কুড়াইয়া লোকটা ট্যাঁকে গুছিয়া করুণ স্বরে বলিল, একটা পয়সায় কি হবে বাবু, সারাদিন আমি কিছু খাইনি। এইবার রামলোচন ভালো করিয়া লোকটার মুখের পানে চাহিলেন। চেহারা দেখিয়া তাহার মনে বোধহয় একটু দয়ার সঞ্চার হইল। বলিলেন, ভাত খাবে? লোকটা বলিল, আগে তাই যদি দুটি আগে হয়। আচ্ছা, বসো তাহলে, সন্ধেটা দেখেই দোকান বন্ধ করব। বাসায় নিয়ে গিয়ে তোমায় ভাত খাওয়াবোক্ষণ। ওই যে পয়সাটা দিলাম, ময়রার দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে ততক্ষণ জল খাও। বলিয়া তিনি তহবিল মিলাইতে মন দিলেন। রামলোচন সরকার জাতিতে কায়স্থ। তাহার নিবাস এ স্থানে নহে, তবে এই জিলাতেই বটে। বাজারে এই চাউলের আড়তটি তাহার পৈতৃক আমলের। বাজার হইতে কিছু দূরে নদীর সন্নিকটে দ্বিতল বাঁশপাটিখানিও তাহার পিতা নির্মাণ করাইয়াছিলেন। পিতার মৃত্যুর পর রামলোচন ও তাহার কনিষ্ঠ পদ্মলোচন উভয় ভ্রাতায় মিলিয়া কারবার চালাইতেন। পিতার জীবিতকালেই উভয়ের বিবাহ হইয়াছিল। বড় বধূর নাম তারাসুন্দরী, ছোটর নাম রাধারানী। বাড়িতে বিধবা মাতা ছিলেন। তাহার সেবা ও ঘর গৃহস্থলী কর্মের জন্য উভয় বধূ এককালে এখানকার বাসাবাটিতে আসিয়া থাকিতে পারিতেন না। পালাক্রমে 6 মাস করিয়া একজন বাটিতে থাকিতেন, একজন বাসা বাটিতে আসিয়া স্বাধীন গৃহিণীপনার সুখাস্বাদন করিতেন। 5-6 বৎসর এই বন্দোবস্তই চলিয়া আসিতেছিল। একদিন হঠাৎ কলেরা রোগে পদ্মলোচনের মৃত্যু হইল। ইহার পর বিধবা জননীও অধিক দিন জীবিত ছিলেন না। মাস 6 পরে তাহার পুত্রশোক চিতার আগুনে নির্বাপিত হইল। সেই অবধি তারাসুন্দরী সিরাজগঞ্জের বাসাবাটিতে কায়েম হইলেন। রাধারানী তাহার শ্বশুরের ভিটা আগলাইয়া পড়িয়া রহিলেন। বড়বধূ অবশ্য মাঝে মাঝে গিয়া থাকেন, কিন্তু অধিক দিন থাকিতে পারেন না। বাসাবাটিতে কর্তাকে, অতিথি অভ্যাগতকে ভাত জল দেয় তাহলে কে? সম্প্রতি দিন 15 হইল ছোট বধূ বাসাবাটিতে আসিয়া রহিয়াছেন। কারণ তারাসুন্দরী এখন সন্তান সম্ভাবিতা, দিনও ঘনাইয়া আসিয়াছে। তহবিল মিলানো শেষ করিয়া টাকাগুলি বাসায় লইয়া যাইবার জন্য খেরুয়ার থলিতে ভরিয়া রাখিয়া
সন্ধ্যার প্রাক্কালে রামলোচন থেলো হুঁকা হাতে করিয়া তামাকু সেবন করিতেছিলেন। এমন সময় পূর্বকথিত সেই ভিখারি আসিয়া দোকানে প্রবেশ করিল। রামলোচন বলিলেন, জল টল কিছু খেলে? আগে হ্যাঁ, 1 পয়সায় বাতাসা জল কিনে খেলাম। বেশ বেশ, তা তোমার নাম কি? আমার নাম শ্রী হারাধন দত্ত, কায়স্থ। হ্যাঁ, কায়স্থ? বেশ বেশ বেশ, আচ্ছা বসো ওইখানটায়। বলিয়া যে চৌকিখানির এক প্রান্তে তাহার গতি, চক্ষুর ইঙ্গিতে রামলোচন তাহারই অপর প্রান্ত দেখাইয়া দিলেন। হারাধন বসিল। হুঁকায় কয়েক টান দিয়া রামলোচন বলিল, কায়স্থ বটে, তা তোমার এমন অবস্থা হলো কি করে? হারাধন নীরবে আপন ললাটে হস্তার্পণ করিল। রামলোচন বলিল, হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই, অদৃষ্টই হচ্ছে মূলাধার। তা বাড়ি কোথায় তোমার? কোথাও নেই, বাড়িঘর থাকলে কি আর পথে পথে ভিকে করে বেড়াই বাবু? আরে তবু তোমার বাবা পিতামহ কোথায় থাকতেন, কোথায় তুমি জন্মেছিলে, কোথায় ছেলেবেলা কাটিয়েছ, সেসব তো বলতেই পারো। হারাধন মাথাটি নাড়িয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সে মশাই অনেক কথা, বলতে গেলে মহাভারত হবে। রামলোচন ভাবিলেন, পূর্বে বোধহয় ইহার অবস্থা ভালো ছিল, গ্রহ বৈগুণ্য বশে এখন এরূপ দাঁড়াইয়াছে। সে সকল কথা বলিতে বোধহয় লজ্জা ও দুঃখ অনুভব করিতেছে। ভাবিলেন, সকলই অদৃষ্টের খেলা, কখনকার কি অবস্থা দাঁড়ায় কিছুই তো বলা যায় না। এ বিষয়ে উহাকে আর জিজ্ঞাসাবাদ করিবার প্রয়োজন নাই। করুণাপূর্ণ নয়নে লোকটির পানে চাহিয়া বলিলেন, তামাক খাবে? আগে দিন। বলিয়া হারাধন হাত বাড়াইল। রামলোচন কলিকাটি খুলিয়া তাহার হাতে দিলেন। হুঁকা দিলেন না, কারণ যদিও এ ব্যক্তি নিজেকে কায়স্থ বলিয়া পরিচয় দিয়াছে, সত্যই কায়স্থ কিনা তাই বা কে জানে। লোকে কথায় বলে, জাত হারালে কায়েত। হারাধন কলিকাটি লইয়া তাহা অঙ্গুলিপটে ধারণ করিয়া হস্ত দ্বারা কৃত্রিম হুঁকা রচনা করিয়া খুব জোরে জোরে 3-4টি দম লাগাইল। তাহার দাপট দেখিয়া রামলোচন সহাস্যে জিজ্ঞাসা করিলেন, বড় তামাক খাওয়া অভ্যেস আছে নাকি? বড় তামাক অর্থাৎ গাঁছা? হারাধন বলিল, আগে মাঝে মাঝে তাও চলে বই কি। বলিয়া কলিকাটি সে রামলোচনকে প্রত্যার্পণ করিল। রামলোচন তখন সেটি নিজের হুঁকায় বসাইয়া 2-1 টান দিয়া বুঝিতে পারিলেন, হুঁকাতে আর কিছুই অবশিষ্ট নাই। তখন সন্ধ্যা হইয়া আসিতেছে। রামলোচন ডাকিলেন, বেজা, প্রদীপটি জ্বালানা রে। বালক ভৃত্য ব্রজনাথ গদির ওপর একটা পিতলের রেকাবি বসাইয়া প্রদীপসহ পিল সূচটি তাহার উপর রাখিয়া প্রদীপ জ্বালিয়া দিল। রামলোচন তখন হরি বল হরি, দুর্গা দুর্গা, জয় মা অন্নপূর্ণা, জয় 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 প্রভৃতি দেবদেবীর নামোচ্চারণ পূর্বক প্রণাম করিলেন। বেচা তার প্রদীপটি হাতে করিয়া দোকানের সর্বত্র ঘুরিয়া সন্ধ্যা দেখাইয়া আসিল। দোকানের গোমস্তা এবং ওজনদার উভয় মিলিয়া সকল দ্বার ও জানালাগুলি সাবধানে বন্ধ করিয়া মোটা মোটা হুড়কা তুলিয়া দিল। চাউলের বস্তা প্রভৃতিও যথাস্থানে বিন্যস্ত করিয়া নিজ নিজ পিরিহান ও চাদর প্রভৃতি লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল। রামলোচন পূর্বেই প্রস্তুত হইয়া অপেক্ষা করিতেছিলেন। পকেট হইতে চাবির গোছা বাহির করিয়া গোমস্তার হাতে দিয়া টাকা থলি হাতে লইয়া আড়তের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। কর্মচারীগণ বাহির দরজাটি বন্ধ করিয়া তাহার নানা স্থানে বড় বড় তালা লাগাইয়া চাবির গুচ্ছ প্রভুকে প্রত্যার্পণ করিল। এসো হে হারাধন, বলিয়া রামলোচন অতিথি ও ভৃত্য সহ বাসা অভিমুখে চলিলেন। কর্মচারীগণ তাহাকে প্রণাম করিয়া স্বস্বগৃহে প্রস্থান করিল। হারাধনকে বাসায় লইয়া গিয়া বাহিরের ঘরের বারান্দায় তাহাকে বসাইয়া রামলোচন বলিলেন, রান্না তো এখনো দেরি আছে, তুমি এখন বসো, ততক্ষণ আমি বাড়ির মধ্যে গিয়ে মুখ হাত পা ধুয়ে কাপড় টাপড় ছেড়ে আসি।
বলিয়াই তিনি আগন্তুকের বস্ত্র প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, ও তোমারও তো তা তুমি কি কাপড় টাপড় ছাড়বে নাকি? একখানা ধুতি পাঠিয়ে দেব কি? হারাধন বলিল, হলে তো ভালোই হয়। আচ্ছা আচ্ছা, বসো বসো, বলিয়া রামলোচন অন্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। নিজ শয়নঘরের বারান্দায় গিয়া দেখিলেন ভিতরে তাহার স্ত্রী কোলের ছেলেটিকে দুধ খাওয়াইতেছেন। ছোট বউ সেখানেই বসিয়াছিলেন। ভাসুরের পদশব্দ পাইয়া অপর দ্বার দিয়া তিনি পলায়ন করিলেন। রামলোচন প্রবেশ করিয়া টাকার থলি এবং আড়তের চাবির গুচ্ছ লোহার সিন্ধুকে বন্ধ করিতে করিতে বলিলেন, ওগো, একজন ভিখারি সারাদিন কিছু খায়নি, তাকে আমি সঙ্গে করে এনেছি। তাকে দুটি ভাত দিতে হবে, আর কিছু জল খাবার, তো এক টুকরো শশা কি পেঁপে, আর কিছু মিষ্টি যদি থাকে। বেজাকে দিয়ে পাঠিয়ে দাও না, বাইরের ঘরের বারান্দায় এসে বসে আছে। আর দেখো, আমার একখানা ছেঁড়া খোঁড়া ধুতি টুতি যদি খুঁজে বের করতে পারো তাহলেও ভালো হয়, বড় সে কাপড় ছাড়বে। প্রস্তাবগুলি শুনিয়া তারা সুন্দরী সবিস্ময়ে স্বামীর মুখের পানে চাহিলেন। বলিলেন, ভিখারি না কুটুম, এত খাতির কেন? রামলোচন হাসিয়া বলিলেন, বড় কুটুম, তোমার ভাই। হোগো, ভিখারি হলেও সে ছোট লোক নয়, কায়স্থ সন্তান। আমিও যা, সেও তাই। তবে অবস্থার গতিকে সে এখন ভিখারি, আমি চালের মহাজন। ও আচ্ছা আচ্ছা, তা দিচ্ছি, বলিয়া তারা সুন্দরী খোকাকে দুধ খাওয়ানো শেষ করিতে মন দিলেন। রামলোচনও মুখা ধুইবার আয়োজন করিলেন। জলচোকাতি শেষ করিয়া অর্ধ ঘণ্টা পরে তিনি বাহিরের ঘরে গিয়া দেখিলেন হারাধনের আর সে চেহারা নাই। স্নানান্তে ধৌত বস্ত্র পরিধান করিয়া এখন তাহাকে ভদ্রলোকের মতো দেখাইতেছে। রামলোচন জিজ্ঞাসা করিলেন, কে চান করেছ যে দেখছি? হারাধন বলিল, আগে হ্যাঁ, নদীতে গিয়ে চান করে এলুম। তা খেলে টেলে কিছু? খেলাম বই কি, বড় গিন্নি খানিকটা ফুটি আর গুড় পাঠিয়ে দিয়েছিলেন, তাই খেয়ে এক ঘটি জল খেয়ে প্রাণটা একটু শীতল হলো। রামলোচন হাসিয়া বলিলেন, বড় গিন্নি কি মেজ গিন্নি তা তুমি জানলে কি করে? তুমি এর মধ্যে আমার সাংসারিক সব খবরই পেয়ে গেছো দেখছি। আগে হ্যাঁ, আপনার বেচা চাকরকে জিজ্ঞেস করে সব কথাই জেনে নিলাম। রামলোচন সেখানে বসিয়া হারাধনের সঙ্গে কথাবার্তা কহিতে লাগিলেন। সন্ধ্যার পর প্রতিদিনই তিনি এই বৈঠকখানা ঘরে বসিয়া আহারের পূর্বে দু এক ছিলিম বড় তামাক সেবন করিয়া ক্ষুধায় শান দিয়া লন। কেহ সাথী জুটিলে তাহার সঙ্গে বসিয়া, নচেত একাকী। বড় তামাকের প্রসঙ্গ ইতিপূর্বেই হারাধনের সহিত তাহার হইয়া গিয়াছিল, এইবার তাহা কার্যে পরিণত হইল। নেশাটি ক্রমে জমিয়া উঠিতে লাগিল। তখন রামলোচন অত্যন্ত উদার হইয়া পড়িলেন। হারাধনের কষ্টের কথা শুনিয়া তাহার মনটি তৎপ্রতি অত্যন্ত স্নেহসিক্ত হইয়া উঠিল। এমনকি প্রস্তাব করিলেন হারাধন যত দিন ইচ্ছা এখানে অতিথি স্বরূপ অবস্থান করিতে পারে। রাত্রি ৯টার সময় বেজা আসিয়া সংবাদ দিল আহার প্রস্তুত। হারাধনকে লইয়া রামলোচন অন্তঃপুরে প্রবেশ করিলেন। তাহার শয়নঘরের বারান্দাতে আহারের স্থান হইয়াছিল। হারাধন বসিয়া মুক্ত তার পথে ঘরের প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, এই ঘরেই আপনার শয়ন হয় বুঝি? রামলোচন বলিলেন, হ্যাঁ, এই ঘরেই আমি শুই। এই পাশাপাশি ঘর দুখানি আমাদের দুই ভাইয়ের ছিল আর কি। ভাই তো আমাকে দাগা দিয়ে চলেই গেলেন। বলিয়া কাঁচার প্রভাবে তাহার পুরাতন ভাতৃশোক নূতন হইয়া উঠিল। ভাত খাইতে খাইতে কোঁচার খুঁটে তিনি চক্ষু মুছিলেন। হ্যাঁ, সবই আমি শুনেছি, বলিয়া হারাধন ঊর্ধ্বমুখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। ছোট বধূ রাধারানী ভাত পাড়িয়া দিয়া গিয়াছিল। এই সময় সে ভাসুরের দুধের বাটি লইয়া আসিয়াছিল। ভাসুর ও আগন্তুকের এই কথোপকথন শুনিয়া ঘুমটা ঈষৎ ফাঁক করিয়া আগন্তুকের পানে চাহিল। হারাধনেরও দৃষ্টি ঠিক এই সময় অপকুণ্ঠনবর্তীর পানে ফিরিল। উভয়ে চোখাচোখি হইবা মাত্র
রাধারানীর দৃষ্টি বোধহয় বিরক্তি জ্ঞাপন করিল। হারাধন তখনই মাথাটি নিচু করিয়া সন্তপ্ত স্বরে বলিল, হরি হে, তোমারই ইচ্ছে। রামলোচনে সোনাজরে পড়িয়া গিয়া হারাধন পরম আরামে তথায় অধিষ্ঠান করিল। প্রাতে উঠিয়াই বাবুর সঙ্গে নদীতে স্নান করিতে যায়। স্নানান্তে কিঞ্চিৎ জলযোগ করিয়া বাবুর সহিত আরতে গিয়া বসে। রামলোচন দেখিলেন হিসাবপত্র লিখিতে সে সুদক্ষ। গত বৎসরের সালতামামি হিসাব এখনো করা হয় নাই। সেই হিসেব প্রস্তুত করিবার ভার তিনি হারাধনের প্রতি অর্পণ করিয়া নিজে হুঁকা হাতে করিয়া মনের সুখে ধূমপান করিতে লাগিলেন। এই রূপে 10-12 দিন কাটিল। রামলোচনের স্ত্রী তারাসুন্দরী একটি পুত্র প্রসব করিলেন। পূর্বে তাহার 2টি সন্তান জন্মিয়াছিল। সূতিকাগৃহ হইতেই নানা রোগে ভুগিয়া তাহারা জননীর কোল শূন্য করিয়া চলিয়া যায়। তাই রামলোচন এবার বিশেষ সাবধানতা অবলম্বন করিয়াছেন। স্থানীয় হাসপাতালের ডাক্তারবাবু ও পাশ করা ধাত্রী প্রতিদিন আসিয়া সকল বিষয় তদারক করিয়া উপদেশ ও ঔষধের ব্যবস্থা প্রদান করিতেন। এই গোলমালে রামলোচন আর নিয়মিতভাবে দোকানে যাইতে পারেন নাই। মাঝে মাঝে 2-1 ঘন্টা দোকানে গিয়া গদিতে বসেন, তারপর হারাধনের প্রতি দোকানের ভাত দিয়া চলিয়া আসেন। সন্ধ্যার পূর্বে গিয়া ক্রয় বিক্রয়ের হিসাব পরীক্ষা করেন, তহবিল বুঝিয়া লন। গোপনে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করিয়াও দেখিয়াছেন। হারাধনের হিসাবে কোথাও 1টি পয়সারও গরমিল পান নাই। হারাধনের প্রতি বাবুর এই নির্ভর ও বিশ্বাস দেখিয়া কর্মচারীরা কিন্তু মনে মনে চটিতে লাগিল। চাল নাই, চুলা নাই, কোথাকার কে তার ঠিকানা নাই, তাহার প্রতি এতটা বিশ্বাস স্থাপন করা যে বাবুর পক্ষে নিতান্তই মূঢ়তা হইতেছে, ইহাই তাহারা অন্তরালে বলা বলি করিতে লাগিল। দোকানের গোমস্তা নরহরি সাহা একদিন তাহার মনের এই সন্দেহের কথা বাবুকে বলিয়াছিল, কিন্তু বাবু তাহা হাসিয়া উড়াইয়া দিয়াছিলেন। নরহরি ইহাতে ক্ষুণ্ণ হইয়া সরকার ও ওজনদারদের নিকট বলিয়াছিল, ভালো তরেই বলেছিলাম, কিন্তু বাবু শুনলেন না। শুনবেন কেন? বাঙালের কথা বাসি না হলে তো আর মিষ্টি লাগে না। অশৌচান্তে তারাসুন্দরী আঁতুর ঘর হইতে বাহির হইয়া নাইয়া থইয়া ঘরে উঠিলেন। একদিন তিনি স্বামীকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, তোমার গেল বছর সালতামামি হিসেবটা সেটা হয়ে গেছে? কেন? ছোট বউ বলছিল, দিদি বড়ঠাকুরকে জিজ্ঞেস করো এবছর কত টাকা মুনাফা হয়েছে। আমার ভাগের অর্ধেক টাকাটা যদি বড়ঠাকুর দেন তাহলে আমি তীর্থ ধর্ম করে আসি। শুনিয়া রামলোচন গুম হইয়া রহিলেন। স্বামীকে নীরব দেখিয়া তারাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, ভাবছ কি? রামলোচন বলিলেন, আমি ভাবছি কি শুনবে? পদ্মলোচন তো আজ 5 বৎসর হলো গিয়েছে। কই, এতকাল তো ছোট বৌমা এ কথা কোনোদিনও উত্থাপন করেনি। আজ হঠাৎ এ কথা কেন? বড় বউ বলিলেন, কেউ বোধহয় সলা পরামর্শ দিয়েছে যে আড়তের অর্ধেক মালিক তো তুই, তোর ভাসুরি বা সবাই একলা কেন খায়। তাই মনে হচ্ছে। তা কে ওকে বুদ্ধি দিল তুমি সন্ধান নিতে পারো? দেখবো চেষ্টা করে। আপাতত ওকে কি বলি তাই আমাকে বলে দাও। বলো যে হিসেবপত্র এখনো তৈরি হয়নি, আর হিসেবের জন্য আটকাচ্ছেই বাকে। 200-100 টাকা যদি ওর দরকার হয় তাহলে তো চেয়ে নিলেই হয়। ছোট বউ কিন্তু 200 টাকার কথা কানেও তুলিলেন না। বলিলেন, না দিদি, 200 টাকায় আমার কিচ্ছু হবে না। 5 বছরে লাভে লোকসানে মিলিয়ে কিছু না হয়ে থাক অন্তত 5,000 টাকাও তো লাভ হয়েছে। আমায় এখন 2,500 টাকা বড়ঠাকুর দিন, পরে হিসেবপত্র হলে আমার পাওনার বাকি টাকা দিলেই চলবে। কোন সংসারে এই লইয়া বড় একটা অশান্তি সৃষ্টি হইল। পূর্বে উভয় যায় বেশ সম্প্রীতি ছিল। তাহারা পরস্পরের প্রতি প্রিয় সখীর ন্যায় ব্যবহার করিত। এখন উভয়ের মধ্যে কথাবার্তা একটু বন্ধ হইয়াছে বলিলেই হয়। ইতিমধ্যে রামলোচন একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে খবর পাইলেন, হারাধন একদিন স্থানীয় কোনো প্রসিদ্ধ উকিলের বাড়িতে গিয়া বসিয়াছিল। সেদিন সন্ধ্যায় বাসায় আসিয়া রামলোচন স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন,
ছোট বৌমার সম্বন্ধে তোমার কোনো সন্দেহ হয় কি? তারাসুন্দরী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? উকিল বাড়ি যায় কেন হারাধন? তারাসুন্দরী স্বামীর প্রশ্নের ইঙ্গিত বুঝিয়া শিহরিয়া উঠিলেন, বলিলেন, সে কি কথা? না না, ছি ছি, এমন হতেই পারে না। রামলোচন বলিলেন, আরে কিন্তু হারাধনের এমন কি তালুক মুলুক জোতজমা আছে যার জন্য ওকে উকিল বাড়ি যেতে হয়? আরও দেখো, এতদিন না ততদিন হারাধন আসার পর থেকেই ছোট বৌমার এই গণ্ডগোলটা শুরু হয়েছে। আরও একটা কথা, আমার যেমন মতিচ্ছন্ন, গেল বছরে সালতাম আমি হিসেবটা আমি ওই হেরোকেই তৈরি করবার ভার দিয়েছিলাম। গেল বছর কি লাভ হয়েছে? প্রায় 4,000 টাকা। সেই ধরেই ছোট বৌমা বোধহয় হিসেব করেছেন 5 বছরে 5,000 টাকা। দেখো, আমি নিশ্চিত বলছি এর সঙ্গে ছোট বৌমার কোনো না কোনো যোগাযোগ আছেই। আচ্ছা, বাড়ি থেকে হতভাগাটাকে তাড়িয়ে দিই, কি বলো? তাও, কিন্তু আমার ও কথা বিশ্বাস হয় না। ছি ছি, এ কি কখনো হতে পারে নাকি? 24 ঘন্টা তো দুজনে একসঙ্গেই রয়েছি, তার কথায় বার্তায় চালচরণে কই কোনোদিন তো কিছু সন্দেহ হয়নি। এ কথা শুনিয়া রামলোচন কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন, পরে বলিলেন, না, তুমি যাই বলো বড় বউ, ভিতরে কোনো গন্ডগোল আছেই। ছোট বউই বা লাভের অংশ দাবি করে কেন, আর হেরোই বা উকিলের বাড়ি যায় কেন? বাড়ি তো আমার মাসিমার কুটুম, বড় মুন্ডে দুবেলা খাচ্ছেন দাচ্ছেন, দিই ওকে দূর করে, কি বলো? তারাসুন্দরী নীরবে কিছুক্ষণ ভাবিলেন, তারপর বলিলেন, না, এখন হঠাৎ কিছু করো না, দিন কতক চোখ কান খুলে থাকা যাক। এসো, যদি সেরকম কোনো বেচাল দেখতে পাই তখন দুটোকেই ঝাঁটা মেরে বাড়ি থেকে দূর করে দিলেই হলো। রামলোচন পত্নীর এই যুক্তি উপস্থিত ক্ষেত্রে সর্বোত্তম বলিয়া বিবেচনা করিলেন। ছোট বউ ও হারাধনের সম্বন্ধে তাহাদের মনে যে কোনো প্রকার সন্দেহের উদয় হইয়াছে, তাহা কর্তা বা গিন্নি নিজ নিজ কথায় বা ব্যবহারে কিছুমাত্র প্রকাশ না করিয়া দিন কাটাইতে লাগিলেন। একদিন বেলা 10টার সময় রান্নাঘরের বারান্দায় বড় বউ ছেলে কোলে করিয়া বসিয়া আছেন, ছোট বউ কুটনা কুটিতেছেন। এমন সময়, কি গো বড় গিন্নি, কেমন আছো? বলিয়া একজন বয়স্ক বিধবা উঠানে আসিয়া দাঁড়াইল। এই স্ত্রীলোক দেশে ইহাদের বাড়ির কাছেই বাস করে, ইহাদেরই প্রজা। তারাসুন্দরী বলিলেন, আরে দুলে বউ যে, ভালো আছিস তো দুলে বউ? হ্যাঁ মা, তোমাদের শ্রীচরণ আশীর্বাদে ভালোই আছি, বলিয়া নিম্নে দাঁড়াইয়া বারান্দার প্রান্তে মাথা ঠেকাইয়া সে উভয় পথকে প্রণাম করিয়া বলিল, হে খোকাটি, এইবার হয়েছে বুঝি? তোমার খোকা হয়েছে তা আমি দেশে থাকতেই শুনেছিলুম। আচ্ছা, তা বেশ হয়েছে, বেঁচে থাকুক। বড় বউ বলিলেন, বস তুলে বউ, বস। এখানে কোথায় এসেছিলি? কবে এলি? এই তো পরশুদিন এসেছি মা। আমার জামাই এখানে চাকরি করে কি না, সে এখন আদালতের পেয়াদা হয়েছে। তোমাদের আশীর্বাদে বেশ 2 পয়সা রোজগারও করছে। আমার মেয়েকেও নিয়ে এসেছে, এইখানেই বাসা ভাড়া নিয়ে আছে। মেয়েকে অনেকদিন দেখিনি, তোমার খোকাটি হয়েছে শুনেছিলাম তাও বটে, তাই মনে করলাম যাই একবার দেখে শুনে আসি। তা বেশ করেছিস। তা তোর মেয়ে জামাই ভালো আছে তো? হ্যাঁ মা, ভালো আছে। দুলে বউ বসিয়া বসিয়া গ্রামের নানা সংবাদ বলিতে লাগিল। ঘণ্টাখানেক পরে বলিল, আচ্ছা মা, এখন তাহলে উঠি, বেলা হয়ে গেল অনেক, সকালই দেশে যাব মনে করছি। তারাসুন্দরী বলিলেন, উঠবি কেন তুলে বউ? এতদিন পরে এলি, এইখানে দুটো খেয়ে যা। তো নাওয়া হয়েছে? না মা, নাওয়া এখনো হয়নি। তা বেশ, 2টি পেশার দিও, খেয়েই যাব। তোমাদের খেয়েই তো মানুষ মা, আজ বলে নয়, 7 পুরুষ। তা একটু তেল দাও, নদীতে চাই। দুলে বউ নদী হইতে স্নান করিয়া যখন ফিরিল, তখন প্রতিদিনের প্রথা মতো রামলোচন হারাধনকে লইয়া ভোজনে বসিয়াছেন। দুলে বউ গোয়াল ঘরের ছায়ায় নারিকেল গাছের আড়ালে বসিয়া হারাধনের প্রতি এক দৃষ্টে চাহিয়া রহিল।
পুরুষদের আহার শেষ হইলে দুলে বউকে ভাত দিয়া বড় বউ ও ছোট বউ খাইতে বসিলেন। আহারান্তে ছোট বউ নিজ ঘরে চলিয়া গেলেন। দুলে বউ পুকুর ঘাটে গিয়া আঁচাইয়া আসিয়া নিজ আহার স্থান পরিষ্কার করিল। হাত মুখ ধুইয়া আসিয়া পাল গোছে গিন্নির হাত হইতে একটি পান লইয়া মৃদুস্বরে বলিল, গিন্নিমা, একটা কথা আছে, কিছু যদি মনে না করো তো বলি। তারা সুন্দরী জিজ্ঞাসা করিলেন, কি কথা দুলে বউ? ওই যে মিন সেটা বাবুর সঙ্গে বসে খেলে, ও কে গা? তোমাদের কেউ হয়? না না, আমাদের কেউ না, দোকানের মুহুরি। তা কতদিন এসে? কতদিন আর 1 মাস হবে। কেন দুলে বউ, এই কথা জিজ্ঞেস করছিস কেন? দুলে বউ এদিক ওদিক চাহিয়া নিম্নস্বরে বলিল, ও লোক ভালো নয় মা, ওকে তাড়িয়ে দাও। ছোট গিন্নি এখানে আসবার মাস কয়েক আগে ও মিনসে আমাদের গাঁয়ে গিয়েছিল তো। ও কে, কি বৃত্তান্ত কেউ জানে না। যদি মিথ্যে বলি তো আমার জিভ যেন খসে যায় মা। সন্ধ্যের পরে তোমাদের বাড়ির বাগানের ধারে, পুকুর ঘাটের পথে, এইরকম সব জায়গায় 2-3 দিন ছোট বউয়ের সঙ্গে ফুসুর ফুসুর করে কথা কইতে ওকে আমি সচক্ষে দেখেছি। আমি কেন, আরো কত লোক দেখেছে। এ নিয়ে গায়ে একটু কানাকানিও শুরু হয়ে গিয়েছিল। তারপর মিন সেটা কোথায় চলে গেল, আর তাকে দেখতে পাইনি। আবার এখানেও এসে জুটেছে দেখছি। কার মনে কি আছে নারায়ণই জানেন। কিন্তু এসব কি ভালো মা? তোমরা ভদ্রলোক, গাঁয়ের মাথা, ছি ছি, এ কি কাণ্ড বলো দেখি। বলিয়া দুলে বউ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। তারা সুন্দরী কাঠের পুতুলের মতো দাঁড়াইয়া রহিলেন। তাহার মুখ দিয়া একটি কথাও বাহির হইল না। তিনি কেবলই ভাবিতে লাগিলেন, তবে তো স্বামী যাহা সন্দেহ করিয়াছেন তাহাই ঠিক, আমার বিশ্বাসিত ভুল। অপরাহ্নকালে ছোট বউ বলিলেন, দিদি, এখন তুমি অনেকটা সুস্থ হয়ে উঠেছ। বড়ঠাকুর আমার টাকাগুলির ব্যবস্থা করে দিলেই আমি দেশে চলে যেতে পারি। 2,500 টাকা যদি এমনি নাও হয়ে ওঠে, আপাতত 2,000 পেলেও আমার চলবে। পরে তখন হিসেবপত্র দেখে যা হয় তা দেবেন। আজকে বড়ঠাকুরকে তুমি বলো মনে করে দিদি। বড় বউ গম্ভীরভাবে বলিলেন, আচ্ছা, তা বলবো। মনে মনে বলিলেন, তোমায় হাতে নাতে একবার থরি দাঁড়াও, থরে আচ্ছা করে ঝাঁটা পেটা করব। তারপর বোধ হয় তুমি দেশে না গিয়ে কাশী কি বৃন্দাবন যেতেই চাইবে। রাত্রে আহারতির পর নিজ কক্ষে শয়ন করিয়া তারা সুন্দরী স্বামীকে বলিলেন, ওগো, তুমি যা সন্দেহ করেছিলে তাই ঠিক, আমারই ভুল হয়েছিল। বলিয়া তুলে বউ কর্তৃক প্রদত্ত সংবাদটি তিনি স্বামীর কর্ণগোচর করিলেন। টাকার জন্য আজ আবার ছোট বউয়ের তাকাতার কথা বলিলেন। অবশেষে বলিলেন, টাকাটা ফেলেই দাও, দিয়ে পাপ বিদেয় করো, নইলে এখানে বাসায় আমাদের চোখের সামনে কি কাণ্ড হতে কি কাণ্ড হবে বাবা, ভাবতেও আমার বুক শুকিয়ে যাচ্ছে। রামলোচন নীরবে ধূমপান করিতে লাগিলেন। কোনো মতামত ব্যক্ত না করিয়া অবশেষে শয়ন করিয়া নিদ্রা যাইবার চেষ্টা করিলেন। কিন্তু নিদ্রা তাহার চক্ষুতে আসিল না। ঘণ্টাখানেক এপাশ ওপাশ করিয়া তিনি উঠিলেন, নগ্ন পদে বাহিরে গেলেন। উঠানে নামিয়া দ্বার খুলিয়া আস্তে আস্তে বৈঠকখানা ঘরের বারান্দার নিম্নে গিয়া দাঁড়াইলেন। এই কয়দিন গভীর রাত্রে প্রায় তিনি এইরূপ রোদে বাহির হইয়াছেন। দেখিতে আসেন হারাধন নিজ স্থানে শয়ন করিয়া আছে কিনা। অন্যান্য দিন বৈঠকখানার ঘর ভিতর হইতে বন্ধ দেখিতে পান, আজ দেখিলেন বাহিরে শিকল চড়ানো। দেখিয়া তাহার সন্দেহ দৃঢ় হইয়া উঠিল। বৈঠকখানার পাশ দিয়া তিনি বাগানে প্রবেশ করিয়া নিজ শয়নকক্ষের পশ্চাতে গিয়া পৌঁছতেই দেখিতে পাইলেন ছোট বউয়ের ঘরের পশ্চাতের জানালার কাছে এক ব্যক্তি দাঁড়াইয়া ভিতরের মানুষের সঙ্গে চুপি চুপি কি কথাবার্তা কহিতেছে। সাবধানে আরেকটু অগ্রসর হইতেই দেখিয়া চিনিলেন ও ব্যক্তি হারাধনী বটে। রাগে তাহার ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিল। তিনি যেন পাগলের মতো হইয়া পড়িলেন। তৎক্ষণাৎ বাঘের মতো লম্ফ দিয়া গিয়া
সচরে লোকটা টুটি চাপিয়া ধরিয়া বলিলেন, পাজি নচ্ছার হারামজাদা, এই তোর কাজ, আয় শালা, তোকে আজই খুন করে এখানে পুঁতি বলিয়া হারাধনকে পাড়িয়া ফেলিলেন। উভয়ে মহা ঝটাপটি আরম্ভ হইল। ব্যাপার দেখিয়া ছোট বউ নক্ষত্রবেগে নিজ কক্ষ থেকে বাহির হইয়া তারা সুন্দরীর শয্যা পার্শ্বে আসিয়া তাহাকে ধাক্কা দিয়া বলিতে লাগিল, দিদি ওটো ওটো, সর্বনাশ হলো, বড়ঠাকুর খুন করছেন। হ্যাঁ, কি 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 বলছিস বলিয়া তারা সুন্দরী ধর্মর করিয়া উঠিয়া পড়িলেন। ছোট বউ বলিল, দিদি বারণ করো, বারণ করো, অন্য কেউ নয়, ও আমার দাদা, আমার সহোদর ভাই। আমি টাকা চাই নে দিদি, তোমার পায়ে পড়ি, আমার দাদাকে বাঁচাও। তারা সুন্দরী খোলা জানালার কাছে গিয়া দাঁড়াইলেন। জানালার প্রায় নিচে বাগানে একটা প্রবল মারামারির শব্দ এবং স্বামীর কণ্ঠস্বরে, খুন করব তোকে, এই কথাটি কয়েকবার শুনিলেন। ভয়ে তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। তিনি ঠকঠক করিয়া কাঁপিতে কাঁপিতে করিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। বড়বধূর অবস্থা দেখিয়া ছোট বউ নিজেই চিৎকার করিয়া উঠিল, দাদা তুমি পরিচয় দাও। কিন্তু এই সময় হারাধন উঠিয়া চোঁ চোঁ করিয়া দৌড় দিল এবং রামলোচন তাহার পশ্চাৎধাবন করিলেন। সুতরাং ছোট বউয়ের কথাগুলি উভয়ের মধ্যে কাহারও কর্ণগোচর হইল না। হারাধনকে ধরিতে না পারিয়া কিয়ৎক্ষণ পরে রামলোচন যখন ক্ষতবিক্ষত পদে নিজ শয়নকক্ষে প্রবেশ করিলেন, তখন দেখিলেন উভয় বধূই একত্রে মেঝের ওপর বসিয়া আছেন। তিনি প্রবেশমাত্র ছোট বউ উঠিয়া অপর দ্বার দিয়া প্রস্থান করিলেন। রামলোচন বলিয়া উঠিলেন, হে রোশালাকে ধরতে পারলাম না, পালিয়ে গেল। এখন ডাকো ওই হারামজাদিকে, নাক্কান কেটে ঝাঁটা মেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। বড় বউ বলিলেন, চুপ চুপ, অমন কথা মুখেও এনো না। রামলোচন স্ত্রীর কথায় অত্যন্ত বিস্মিত হইয়া বলিলেন, কেন, ও কথা বলছো কেন? বড় বউ বলিলেন, ওখো, মস্ত একটা ভুল হয়েছে, ওই হারাধন আর কেউ নয়, আমাদের ছোট বউয়ের দাদা। রামলোচন বলিয়া উঠিলেন, হ্যাঁ দাদা, কি বলছো কি? ওর এক দাদা ছিল, সে পাবনার বাজারে এক রাত্রে একটা খারাপ স্ত্রীলোককে খুন করে ফেরার হয়ে গিয়েছিল, শোনোনি? ওই সেই দাদা, হারাধন তো নয়, ওর আসল নাম হীরালাল। রামলোচন বলিলেন, বলো কি, ও ছোট বউয়ের ভাই? তা সে তো ফেরারই আসামি, এখানে কি করতে এসেছিল শুনি? বোনের কাছে কিছু টাকা সংগ্রহ করতে। রামলোচন মেঝের ওপর বসিয়া পড়িয়া খাটের পায়া ঠেস দিয়া বলিলেন, আমাকে একটু জল দাও। তারা সুন্দরী উঠিয়া এক গিলাস জল আনিয়া দিলেন। সমস্ত জলটুকু ঠকঠক করিয়া পান করিয়া ফেলিয়া গেলাস নামাইয়া রাখিয়া রামলোচন বলিলেন, কিন্তু কথাটা কি সত্যি, নাকি ওই নষ্ট স্ত্রীলোকের উপস্থিত বুদ্ধি? ইহারা জানিতেন না ছোট বউ দ্বারের বাহিরে দাঁড়াইয়া ইহাদের কথোপকথন শুনিতেছিল। সে তখনই দুমদুম করিয়া পা ফেলিয়া নিজ কক্ষে গিয়া বাক্স খুলিয়া তাহা হইতে কতকগুলি কাগজ বাহির করিয়া লইল। বড় বউয়ের ঘরে প্রবেশ করিয়া তাহার কোলের ওপর কাগজগুলো ফেলিয়া দিয়া মৃদুস্বরে বলিল, বড়ঠাকুরকে এগুলি পড়ে দেখতে বলো দিদি। লণ্ঠনের আলো বাড়াইয়া দিয়া রামলোচন কাগজগুলি পড়িতে লাগিলেন। এগুলি এই বাসাতে থাকাকালীন হারাধন লিখিয়াছে। ভগিনীর নিকট টাকার তাগাদা, ভাসুরের নিকট 5 বৎসরের মুনাফার অংশ হিসেবে অন্তত 2,500 টাকা দাবি করার জন্য উপদেশ, উকিলের পরামর্শের কথা, অবশেষে একখানি পত্রে অন্ততপক্ষে আপাতত 2,000 টাকার জন্য পিড়াপিড়ি। স্পষ্টই বোঝা গেল হারাধন এই পত্রগুলি রাত্রে পশ্চাতের জানালা দিয়াই হোক অথবা অপর কোনো সুযোগেই হোক তাহার ভগিনীর হাতে দিয়াছিল। পত্রগুলি পড়িয়া রামলোচন বলিয়া উঠিলেন, জয় ভগবান, জয় জয়, চাঁদকুল রক্ষে করলে বাবা, বলিয়া পত্রগুলির মর্ম স্ত্রীকে জানাইলেন। অতঃপর রামলোচন বিধবা ভাতৃজায়াকে ব্যবসায় তাহার লাভের অংশস্বরূপ 30 টাকা মাসোহারা বন্দোবস্ত করিয়া দিয়া তাহাকে দেশে পাঠাইয়া দিয়াছেন।
ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। শেষ অবধি সব দোষ কেমন মেয়েদের চরিত্রের দিকেই চলে যায়, তাই না? বিধবা সম্পত্তির সমান ভাগ চাইলেই মনে হয় সে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক পাতিয়েছে। সে সম্পর্ক থাকলে তো মিটেই গেল, নইলে মন গড়া সম্পর্ক তৈরি করে নিতে হয় সে বেচারির সম্পত্তিটুকু গ্রাস করার জন্য। হ্যাঁ, হারাধনের উদ্দেশ্য হয়তো সঠিক ছিল না, তার ব্যক্তিগত স্বার্থ ছিল। তবে সে তার বোনকে যে পরামর্শ দিয়েছিল তাতে কিন্তু বিন্দুমাত্র ভুল ছিল না। তার স্বামীর ভাগের সম্পত্তির অধিকার তার সত্যিই ছিল। এই জিনিস জানেন তো, আজকাল কমেছে বটে, তবে এখনো কিন্তু ঘটে। ডিভোর্সি বা বিধবা মহিলার নামে কলঙ্ক রটানো, তার গয়নাগাটি ফেরত না দেওয়া পুরোপুরি চলে যায়নি কিন্তু। তবে এই আশাটুকু থাক, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমায় বিদায় দিন। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। শুভরাত্রি।